গল্প জাংশনের আজকের নিবেদন রানীর রাজ্যপাট। রানী বলতেই যে চূড়ান্ত সাহসিকতার প্রতিচ্ছবি আমাদের মনশ্চক্ষুতে ভেসে ওঠে, সেরকমই একজন নারীর গল্প আজ আমরা শুনব। প্রীতিলতা ওয়াদ্দেদার। ইউরোপিয়ান ক্লাব আক্রমণকারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃতদেহ থেকে যে বিবৃতিটি পাওয়া যায়, তা পড়লে বা শুনলে সহজেই তার সিংহ হৃদয়ের আঁচ পাওয়া যায়। বোঝা যায় আমার আপনার মতো একজন সাধারণ ছাপোষা মানুষও কি করে হয়ে উঠতে পারে সর্বশক্তিশালী রাজা বা রানী। মূল বিবৃতিটি ইংরেজিতে থাকলেও আমরা তার বঙ্গানুবাদটি আপনাদের জন্য তুলে ধরব। বঙ্গানুবাদটি অনন্ত সিংহ রচিত সূর্য সেনের স্বপ্ন ও সাধনা থেকে সংগৃহীত। কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে আমাদের গল্প শুনছেন, এবং অবশ্যই জানান আমাদের কাজ আপনাদের কেমন লাগছে, কারণ আপনাদের ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা। বিপ্লব দীর্ঘজীবী হোক। আমি গভীর নিষ্ঠার সঙ্গে ঘোষণা করছি, আমি ভারতীয় গণতান্ত্রিক সেনাবাহিনীর চট্টগ্রাম শাখার একজন সৈনিক। এই বাহিনীর উচ্চ আদর্শ আমাদের মাতৃভূমিকে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের অত্যাচার ও শোষণ থেকে মুক্ত করে ভারতে যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্র স্থাপন করা। চট্টগ্রাম শাখার অত্যাশ্চর্য সাফল্য বাংলাদেশের, শুধু বাংলাদেশের নয়, সমস্ত ভারতবর্ষের বিপ্লবীদের নতুন উৎসাহ, উদ্দীপনা ও কল্পনা শক্তিকে জাগিয়ে তুলেছে। 1930 সালের 18 এপ্রিলের অবিস্মরণীয় ঘটনা, পবিত্র জালালাবাদ পাহাড়ের সাফল্যমণ্ডিত সংগ্রাম এবং পরবর্তী সমীরপুর, ফেনী, চন্দননগর, চাঁদপুর, ঢাকা, কুমিল্লা এবং ধলঘাটের খণ্ডযুদ্ধ সবই তাদের প্রেরণা দিয়েছে। এইরূপ এক গৌরবোজ্জ্বল সংস্থার সভ্য হবার উপযুক্ত বলে বিবেচিত হয়ে আমি গর্ববোধ করছি। আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করছি। আজকের সংঘর্ষ সেই ধারাবাহিক সংগ্রামের একটি অংশ। ইংরেজ আমাদের স্বাধীনতা হরণ করে নিয়েছে, লক্ষ লক্ষ ভারতীয় নরনারীর জীবন ধ্বংস করেছে, বহু বছর ধরে আমাদের রক্ত শোষণ করেছে। এইভাবে নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং দৈহিক দিক থেকে আমাদের সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার তারাই একমাত্র কারণ। কাজেই তারা আমাদের সবচেয়ে বড় শত্রু এবং আমাদের স্বাধীনতা অর্জনের পথে সবচেয়ে বড় বাধা। এই জন্য আমরা আজ ইংরেজের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে বাধ্য হয়েছি, সে ইংরেজ সরকারি কর্মচারী বা সাধারণ লোক যেই হোক না কেন। যদিও কোনো মানুষের প্রাণ হরণ করা একেবারেই আনন্দের কাজ নয়, তবু স্বাধীনতা সংগ্রামে যে কোনো উপায়, পথের সমস্ত বাধা অপসারণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। আমাদের মহান নেতা মাস্টারদা যখন আজকের সশস্ত্র অভিযানে অংশগ্রহণ করবার জন্য আমাকে আহ্বান জানালেন, আমি তখন আমার এতদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে দেখে নিজেকে ভাগ্যবতী বলে মনে করলাম এবং আমার দায়িত্ব সম্বন্ধে সম্পূর্ণ অবহিত হয়ে এ ভার গ্রহণ করলাম। কিন্তু সেই মহান নেতা যখন আমাকে এই আক্রমণ পরিচালনার দায়িত্ব নিতে বললেন, তখন আমি আমার নিজের শক্তিতে সন্দেহ প্রকাশ করে বললাম, এত অভিজ্ঞ ও শক্তিবান দাদারা থাকতে আমার মতো একটি বোনকে কেন এই দায়িত্ব দিতে চাইছেন? মাস্টারদা তার অপূর্ব যুক্তির সাহায্যে শীঘ্রই আমার সন্দেহ ভঞ্জন করলেন এবং আমি আমার নেতার আদেশ মাথা পেতে নিলাম। যে সর্বশক্তিমান ঈশ্বরকে আমি ছোটবেলা থেকে পুজো করে এসেছি, আজ এই গুরুদায়িত্ব পালনের জন্য তার কাছে সাহায্য প্রার্থনা করলাম। আমার দেশবাসীর কাছে বোধহয় আমার কাজের একটা কৈফিয়ত দেওয়ার প্রয়োজন। দুঃখের বিষয়, আজও আমাদের দেশে এমন অনেক লোক আছেন যারা ভারতীয় ঐতিহ্যে লালিত পালিত একটি মেয়ে নৃশংসভাবে নরহত্যা করছে শুনলে চমকে উঠবেন। আমি আশ্চর্য হয়ে যাই এই ভেবে যে
ভারতের স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষের ভেদাভেদ কেন থাকবে? চিরস্মরণীয় রাজপুত রমণীরা তো বীরত্বের সঙ্গে যুদ্ধক্ষেত্রে সংগ্রাম করেছেন এবং দেশের শত্রুদের বধ করতে একটু দ্বিধা করেননি। এই সমস্ত মহীয়সী নারীদের প্রশস্তিতে ইতিহাসের পাতা পূর্ণ আছে। তবে আমরা, আজকের যুগের মেয়েরা, বিদেশি শাসন থেকে আমাদের দেশকে মুক্ত করার মহৎ কাজ থেকে বঞ্চিত হব কেন? সত্যাগ্রহ আন্দোলনে যদি ভাই বোনেরা পাশাপাশি দাঁড়াতে পারে, তবে বিপ্লবী আন্দোলনেই বা পারবে না কেন? এর কারণ কি এই যে দুটো আন্দোলনের ধারা আলাদা? না মেয়েরা বিপ্লবী আন্দোলনের উপযুক্ত নয়? আন্দোলনের ধারা হিসাবে, অর্থাৎ সশস্ত্র সংগ্রাম বলে এ একটা নতুন কিছু নয়। বহু দেশেই এই সংগ্রাম সাফল্য লাভ করেছে। তবে কেন একমাত্র ভারতেই একে নিন্দার্হ বলে মনে করা হবে? সামর্থ্যের কথা যদি ধরা হয়, তবে স্বাধীনতা সংগ্রামে পুরুষের চেয়ে নারীরা কম সক্ষম, এ কথা মনে করা কি অন্যায় নয়? এই ভুল ধারণা দূর করবার সময় আজ এসেছে। মেয়েরা যে এখনো পিছিয়ে আছে তার কারণ তাদের পেছনে ফেলে রাখা হয়েছে। নারীরা এখনো প্রতিজ্ঞাবদ্ধ যে তারা আর পিছিয়ে থাকবে না এবং সংগ্রাম যতই কঠিন ও বিপদ সংকুল হোক না কেন, ভাইয়েদের পাশাপাশি দাঁড়িয়ে তারাও সক্রিয় অংশগ্রহণ করবে। আমি আন্তরিকভাবে আশা করি আমার বোনেরা আর নিজেদের দুর্বল ভাববেন না এবং ভারতের বিপ্লবী সংগ্রামে হাজারে হাজারে যোগদান করে সমস্ত রকম বাধা এবং বিঘ্নের সম্মুখীন হবার জন্য প্রস্তুত হবেন। এখন আমি কেমন করে বিপ্লবী সংগঠনের সংস্পর্শে এলাম তার একটা সংক্ষিপ্ত বিবরণ দেব। ডাক্তার খাস্তগির হাই স্কুলে ম্যাট্রিকুলেশন ক্লাসে পড়ার সময় আমি চট্টগ্রামের বিপ্লবী সংগঠনের কথা জানতে পারি এবং শুনতে পাই যে বিপ্লবী সংগঠনের নেতৃত্ব দেবার উপযুক্ত সর্বগুণ সম্পন্ন এবং অত্যন্ত শক্তিশালী একজন এই দলের নেতা। ঢাকায় 2 বছর ইন্টারমিডিয়েট পড়ার সময় আমি নিজেকে মাস্টারদার উপযুক্ত সহকর্মী হিসেবে গড়ে তোলবার জন্য চেষ্টা করতে থাকি। অবশ্য লেখাপড়ায় আমি অবহেলা করিনি। 1930 সালে মেয়েদের মধ্যে প্রথম এবং সব মিলিয়ে 5ম স্থান অধিকার করে আমি ইন্টারমিডিয়েট পাশ করি। 1930 সালের 19শে এপ্রিল আমি পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে আসি এবং চট্টগ্রামের বিপ্লবীদের গৌরবোজ্জ্বল কীর্তির কথা শুনতে পাই। এই মহান বীরদের প্রতি শ্রদ্ধায় আমার অন্তর ভরে ওঠে। কিন্তু এই বীরত্বপূর্ণ সংগ্রামে আমি কোনো অংশ নিতে পারলাম না বলে এবং যে মাস্টারদার নাম শোনার পর থেকেই শ্রদ্ধা করে আসছি তাকে একবার চোখের দেখাও দেখতে পেলাম না বলে আমার মনে খুব দুঃখ হলো। জালালাবাদের শহীদের জন্য আমার অন্তরে তীব্র বেদনা অনুভব করলাম। মনের এই অবস্থায় আমি বিএ পড়তে কলকাতায় চলে গেলাম। আমার স্বদেশের কথা তখন সর্বদাই আমার মনে জেগে থাকত। যে সন্তানেরা স্বাধীনতার বেদিমূলে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, সেই প্রিয় সন্তান বিচ্ছেদ বিধুরা জননীদের শোকাশ্রু আমি যেন স্পষ্ট দেখতে পেতাম। মনের এই রকম অবস্থায় আমার এক দাদা আমাকে আলিপুর সেন্ট্রাল জেলে রামকৃষ্ণের সঙ্গে দেখা করতে বললেন। রামকৃষ্ণ তখন একটি নির্জন সেলে নিজের দেশকে ভালোবাসার জন্য চরম দণ্ডের অপেক্ষা করছেন। এই সাক্ষাৎকার আমাকে নতুন উদ্দীপনা এনে দিল। আমি রামকৃষ্ণদার মাস্তুত বোন হিসেবে যেতাম এবং প্রায় প্রতিদিনই আমি এই সপ্রতিভ আনন্দোচ্ছল তরুণ বীরের সঙ্গে সাক্ষাৎ করতাম। প্রাণদণ্ডের আগে প্রায় 40 দিন আমি তার সঙ্গে দেখা করেছি। তার আত্মমর্যাদাপূর্ণ ভাব, সহজ কথাবার্তা, মৃত্যুর কাছে শান্ত আত্মসমর্পণ, অকপট ঈশ্বর ভক্তি, শিশুসুলভ সরলতা, স্নেহপূর্ণ হৃদয়, গভীর জ্ঞান ও সুগভীর অনুভূতি আমাকে প্রবলভাবে প্রভাবিত করেছিল এবং আগের চেয়ে 10 গুণ প্রগতিশীল করে তুলেছিল। মৃত্যু পথযাত্রী দেশপ্রেমিকের সান্নিধ্য আমার জীবনকে পূর্ণ করে তুলতে প্রভূত পরিমাণ সাহায্য করেছিল। রামকৃষ্ণদার প্রাণদণ্ডের পরে কোনো একটি বাস্তব বৈপ্লবিক অভিযানে সক্রিয় অংশগ্রহণ করবার জন্য আমি ব্যস্ত হয়ে উঠলাম। অবশ্য আমাকে আমার বিএ পরীক্ষার জন্য আরও 9 মাস কলকাতায় থাকতে হলো।
এর মধ্যে আমি কয়েকবার মাস্টারদার সঙ্গে দেখা করবার চেষ্টা করে ব্যর্থ হই। 1932 সালে আমার পরীক্ষার পর যে কোনো উপায়ে মাস্টারদার সঙ্গে দেখা করবার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। অল্প কদিনের মধ্যেই আমার দীর্ঘদিনের আশা পূর্ণ হলো। চট্টগ্রামের বিপ্লবী দলের দুই বিখ্যাত নেতা মাস্টারদা ও নির্মলদার সামনে আমি উপস্থিত হলাম। নির্মলদার সঙ্গে অল্প কদিনের সাক্ষাতেই আমি তার চরিত্রের সুদৃঢ় নীতিবোধ এবং গভীর ধর্মবোধের সমন্বয় লক্ষ্য করেছি। আমার সৌভাগ্য যে আমি এই মহাত্মার সংস্পর্শে আসতে পেরেছিলাম। তার দেশের লোক জানল না কত বড়, কত পবিত্র, কি অসাধারণ এক মানুষ নিঃশব্দে পৃথিবী ছেড়ে চলে গেলেন। নির্মলদার শোচনীয় মৃত্যু আমাকে তীব্র আঘাত হানল এবং আমি আরও মরিয়া হয়ে উঠলাম। এই সময় আমার বিএ পরীক্ষার ফল বেরোলো এবং আমি ডিস্টিংশনে পাশ করলাম। এর কিছুকাল পরেই আমি আমার প্রিয় পরিবার ও আত্মীয় স্বজনদের চিরদিনের জন্য ছেড়ে এসে সমস্ত মন প্রাণ দিয়ে বৈপ্লবিক কাজে আত্মনিয়োগ করলাম। শৈশব থেকেই সর্বশক্তিমান ঈশ্বরে অখণ্ড বিশ্বাস ও দৃঢ়তা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদ আমি সারা জীবন সযত্নে রক্ষা করেছি এবং আজ যখন আমি তার চরণে আত্মসমর্পণ করতে চলেছি, তখন এই সম্পদ যেন আরও সুখকর, আরও মূল্যবান, আরও দীপ্তিমান বলে মনে হচ্ছে। আমার বিপ্লবী আদর্শ যদি সর্বশক্তিমানের ভক্তির সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যেতে না পারত, তাহলে বোধহয় আমি কখনোই বিপ্লবী হতে পারতাম না। ঈশ্বরের প্রতি আবাহন জানিয়ে আমি আজকের দায়িত্ব পালন করতে চলেছি এবং প্রার্থনা করছি তিনি যেন আজ আমাকে মলিনতা মুক্ত করে পবিত্র করে তোলেন, যাতে আমি তার চরণে স্থান পাবার উপযুক্ত হই। প্রীতিলতা ওয়াদ্দেদার। স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন বুকে নিয়ে যিনি প্রাণ ত্যাগ করতেও পিছপা হননি, গল্প জাংশন তার এই বীর গাথাকে ছড়িয়ে দিতে চায় মানুষের মনে প্রাণে। এই মহাপ্রয়াণের আগুন ছড়িয়ে পড়ুক, তৈরি হোক স্বদেশ চেতনা, এই আমাদের কামনা।